আপনারা আমায় বিশ্বাস করতে পারছেন না, তাই না? এক মুহূর্ত নীরব থেকে নুহা শেহনাজ মিরের দিকে এগিয়ে গেল। ফুপি, আমি আপনাকে কথা দিচ্ছি, কোম্পানির 60% নয় বরং 70% শেয়ার দিয়ে দিব আমি আপনাকে। বিনিময়ে আপনি শুধু একটা সত্য বলে দিন, এই লোকটা কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য, আর সেই ভিডিও। শেহনাজ মির বিস্ময়ে কুঁকড়ে গেলেন। তার চোখে দ্বিধা খেলা করল, যেন মুহূর্তের জন্য নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। নুহার কথা শেষ করতে না দিয়ে অবাক হয়ে তাকিয়ে বললেন, তুমি কি বলছো নুহা? আমি কি বলবো, তাও ভাইজানের নামে? তুমি আমাকে তোমার কোম্পানির 70% শেয়ার দিচ্ছ, কিন্তু কেন? না হয় 100% দিলেও তাও আমি ভাইজানের নামে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। তুমি কেন আমাকে এসবের মাঝে টানছো সেটাই তো বুঝতে পারছি না। আর তুমি কেন এমন কিছু বলছো সেটাও আমি বোধগম্য নই। শেহনাজ মিরের কণ্ঠস্বরের অনিশ্চয়তা যেন ঘরের বাতাসেও ছড়িয়ে পড়ল। নুহা চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখ দুটি গভীর অথচ শক্ত। নুহা বুঝতে পারল সে এক কঠিন খেলায় নেমেছে, যেখানে কেউ তার পক্ষে নেই, বরং তাকে খুব সুন্দরভাবে বোকা বানানো হয়েছে। এরা দুই ভাই বোন এখনও একসাথে মিলে এই জঘন্য খেলাটা সাজিয়েছে, শুধুমাত্র সবার কাছে নুহাকে ভুল প্রমাণ করার জন্য। নুহার স্বর বিষাক্ত তাচ্ছিল্যে ভরে উঠল। বাহ, দারুণ বললেন আপনি। কিন্তু আমি অবাক হচ্ছি, মানুষ এত দ্রুত রং বদলায় যে গিরগিটিও লজ্জা পাবে। ধিক্কার জানাই আমি আপনাকে। আহিরের চোখে ক্ষোভ জ্বলে উঠল, গম্ভীর কণ্ঠে বলল, আপনি নিজেকে কি মনে করেন নোহা? আপনার সমস্যা কি? আসলে কি আপনার মাথা ঠিক আছে? এখন ফুপিকে এইভাবে প্রমাণ দিতে চান? নুহা এক মুহূর্ত চুপ করে গভীর দৃষ্টিতে আহিরের দিকে তাকালো, এরপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আহির, আমি কি আপনাকে প্রমাণ দিতে চাই? আমি শুধু চাইছিলাম অন্তত আপনি আমায় বিশ্বাস করুন, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। সত্যি বলতে আমি ভেবেছিলাম অন্তত আপনার কাছে সত্যকে ব্যাখ্যা করতে হবে না, বোঝাতে হবে না আপনাকে কোনো কিছু। আহিরের কণ্ঠস্বর রুক্ষ হয়ে উঠল। আবেগ দিয়ে পৃথিবীর চলে না নোহা, বাস্তবতে প্রমাণের প্রয়োজন হয়। আমি আপনাকে বিশ্বাস করি সবকিছু খুঁটিয়ে দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারলেন না। আমি বারবার বলেছিলাম, তবু আপনি শোনেননি। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করিনি? নুহার চোখে পানি চিকচিক করে উঠল, কিন্তু নিজেকে দুর্বল হতে দিল না। ক্ষীণ কণ্ঠে বলল, আসলে সত্য কি জানেন, আপনি কখনোই মন থেকে বিশ্বাস করতে চাননি যে আপনার বাবা এমন কিছু করতে পারে। আপনি হয়তো আমাকে হেল্প করার অভিনয় করেছেন, কিন্তু আপনি কখনোই সত্যটা মেনে নিতে প্রস্তুত ছিলেন না। যেখানে সন্দেহের জায়গা নেই সেখানে আপনি খোঁজ নিতেন কি করে? আপনার চোখ তো বন্ধ ছিল। আমি কিভাবে আপনাকে সত্য দেখাতাম বলুন? আহির কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, আপনার প্রতি আমার বিশ্বাস অটল ছিল নোহা, কিন্তু সমস্যা আপনার ভেতরেই। আপনি কাউকে বিশ্বাস করতেই পারেন না। আপনি নিজের অহংকার আর ইগো রক্ষা করতে গিয়ে নিজের মানসিক শান্তি হারাচ্ছেন। অন্যকে দোষারোপ করা, কটাক্ষ করা, অপমান করা আর অকারণে ভুল বোঝা, এটি কি আপনার ব্যক্তিত্বের সংজ্ঞা? নুহা গভীর শ্বাস নিল, তারপর নিষ্পৃহ কণ্ঠে বলল, আপনার মতে যা অসভ্যতা, হ্যাঁ, আমি সেটাই। আমি আপনাদের মতো সভ্য হতে চাই না আহির। আর আপনার এই নিরপেক্ষতার মুখোশটাও আমি বুঝি। আপনি যতই বলুন সন্দেহ করছেন, মনের গভীরে আপনি চান আপনার বাবা নির্দোষ প্রমাণিত হোক। হয়তো আপনি জানেন যে তিনিই আমার বাবা মাকে খুন করিয়েছিলেন, কিন্তু আপনি লড়তে ভয় পান, স্বীকার করতে ভয় পান যে আপনার রক্তে একজন হত্যাকারীর ছায়া রয়ে গেছে। আহিরের শরীর উত্তেজনায় কেঁপে উঠল, চোখ রাগে ঝলসে উঠল। নোহা, আপনি সীমা অতিক্রম করছেন। ঈশান দ্রুত এগিয়ে এসে বলল, নুহা, আহির ভাই, তোমরা কি করছো? একটু শান্ত হও, এটা নিয়ে পরে কথা বলা যাবে। কিন্তু নুহা ঈশানের দিকে তাকিয়েও দেখল না, তার চোখে তীব্র বিদ্রুপের ছায়া ফুটে উঠল। আমি সীমা পার করছি না আহির, বরং আপনি নিজের চোখ বন্ধ করে বসে আছেন। আপনার বাবা শুধু একজন খুনি আর জঘন্য মানুষ নন, পুরো পরিবার, আপনার মা, আপনার ফুপি, সবাই এক একজন মিথ্যেবাদী। অতল নিচটা লুকিয়ে রেখেছেন নিজেদের মুখোশের আড়ালে। আপনারা কেবল টাকার জন্য মানুষকে ইউজ করেন, প্রয়োজনে ভালোবাসার অভিনয়ও করেন। নিজেদের স্বার্থে আপনার বাবা আমার আর আপনার সম্পর্কটা জোর করে হলেও বাঁচিয়ে রেখেছেন। আর আপনিও হয়তোবা নিজের স্বার্থের জন্যই আমার সাথে এতদিন নুহা বাকিটা বলতে যাওয়ার আগেই আহির যেন গর্জে উঠল। জাস্ট শাট আপ নোহা।
তার চোখে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন শরীরের ক্রোধে কাঁপছে। হাত তীব্রভাবে উঠল নুহাকে আঘাত করার উদ্দেশ্যে, কিন্তু নুহা নড়ল না, নিঃশব্দে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল, যেন সেই আঘাতের জন্য বহু আগেই প্রস্তুত ছিল। কিন্তু আহির থেমে গেল, হাত বাতাসেই স্থির হয়ে রইল, যেন কোনো অদৃশ্য বাধা তাকে আটকে দিল। মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল, যেন সময়ও থমকে দাঁড়িয়েছে। নুহা ধীরে ধীরে চোখ খুলল, তার ঠোঁটে ব্যঙ্গাত্মক এক হাসি ফুটে উঠল। ঠান্ডার নিলিপ্ত কণ্ঠে বলল, কি হলো, থেমে গেলেন কেন? মারুন, প্রমাণ করুন আপনার শরীরে আপনার বাবার রক্ত বইছে। ভালোবাসায় আঘাত করাই তো আপনাদের রীতি, তাই না? মুখে ভালোবাসা দেখিয়ে পেছনে ছুরি মারাটাই তো আপনাদের অভ্যাস। শেষ করুন না এই সাজানো নাটক, ভালোবাসার নাটক। আহির নুহার দিকে তাকালো না, বরং এক ঝটকায় পেছনের কাচের টেবিলে প্রচণ্ড জড়িয়ে ঘুষে বসালো। মুহূর্তে টেবিল ভেঙে খান খান হয়ে গেল, কাচের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে পড়ল, তার সাথে রক্ত ঝরতে লাগলো আহিরের হাত থেকে। ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল আতঙ্কিত চিৎকারে। ঈশান দ্রুত ছুটিয়ে এসে আহিরের রক্তাক্ত হাত ধরে ফেলল। আরিফা বেগম ছুটে এলেন ছেলের দিকে, কিন্তু আহির কারো দিকে তাকালো না, বরং ধীর পায়ে ঈশানের বাধা সরিয়ে সামনে এগিয়ে গিয়ে বলল, আপনি খুব সুন্দর করে কথা বলছেন নুহা। বাহ, আপনার জন্য সত্যি হাততালি প্রাপ্য। আজ আপনার কথাগুলো শুনে আমার নিজের কাছে লজ্জা লাগছে, আপনাকে ভালোবাসি বলে। আহিরের কণ্ঠস্বর প্রচণ্ড তাচ্ছিল্যে ভারী হয়ে উঠল। আমার পরিবার সবাই বিশ্বাসঘাতক, খুনি, মিথ্যাবাদী। আর সবচেয়ে বড় কথা, এত বছরের সম্পর্কের কোনো মূল্য আপনার কাছে নেই। আমি সত্যি বিস্মিত। এতদিনের ভালোবাসার যত্ন সবই আপনার কাছে শুধু অভিনয় আর নাটক ছিল। আমার রক্তে খুনি রক্ত বইছে, তাই তো? কিন্তু আসল খুন আজ আপনি করেছেন নুহা। হত্যা করেছেন আমাদের সম্পর্ককে, আমাদের ভালোবাসাকে শব্দের মাধ্যমে। ঈশান উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাই তোমার মতো ভাই তোমার হাত থেকে রক্ত পড়ছে, ব্যান্ডেজ করতে হবে। কিন্তু আহির মাথা ঝাঁকালো, যেন সে এখন আর কোনো শারীরিক যন্ত্রণার পরোয়া করছে না। চোখের গভীরে কেবল বেদনার ছায়া। আপনি কখনো আমাকে বোঝেননি, তাই না? কখনো আমাকে অনুভব করেননি। আজ বুঝলাম, আমার ভালোবাসা, আমার অনুভূতি, আমার আত্মত্যাগ সবই আপনার কাছে মূল্যহীন। আমি আপনার জন্য কিছুই নেই নুহা, কিছুই না। সম্পত্তি, টাকা, ক্ষমতা। আপনি মনে করেন আমি এসবের পিছনে দৌড়াই? সত্যি বলতে আমার নিজের কাছে এখন ঘৃণা হচ্ছে যে এত দিনেও এই আমি নিজেকে আপনার কাছে প্রকাশ করতে ব্যর্থ। আপনার অহংকার, আপনার জেদ, আপনাকে এগুলো আমার থেকেও বড়। আপনি কাউকে বোঝেন না, আপনি কাউকে ভালোবাসতে পারেন না। আপনার কাছে যদি কিছু গুরুত্বপূর্ণ হয়, তবে সেটা কেবল আপনার বাবার কোম্পানি, তার সম্পত্তি আর টাকা। আপনি কেবল এগুলোই ভালোবাসেন। আপনি এসবের মাঝেই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমি আপনাকে সুখে রাখতে পারবো না। আহিরের কণ্ঠস্বর যেন ভেঙে যেতে চাইছে, তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, আমি আপনাকে, শুধু আপনাকে চেয়েছিলাম নুহা, কিন্তু আপনি কখনো আমার হতে পারেননি। আমি হয়তোবা জোর করে আপনাকে বেঁধে রেখেছিলাম, কিন্তু আজ থেকে আপনি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। আমি আহির ইবনান মীর এই স্বার্থের সম্পর্ক থেকে আপনাকে মুক্তি দিলাম। আজ থেকে আপনি যা ইচ্ছে তাই করুন। আপনার বাবার টাকার সম্পত্তি নিয়ে সুখে থাকুন। আমি কখনোই ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াবো না। প্লিজ বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমার মতো, আমার পরিবারের মতো নিকৃষ্ট জঘন্য মানুষের সাথে আপনাকে আর থাকতে হবে না। আহিরের চোখে গভীর বিষাদ নেমে এলো। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে যেন নিজের সমস্ত আবেগকে গিলে ফেলল। তারপর ধীরে ধীরে পেছনে ফিরে চলে গেল সিঁড়ির দিকে। আরিফা বেগম ব্যথিত চোখে ছেলের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আহির, দাঁড়া, তোর হাত। নুহা এক নাগাড়ে আহিরের কথাগুলো নিজের মনে পুনরায় শুনছিল। প্রতিটি শব্দ যেন তার অন্তরে বাজছিল ভাঙা সুরে, গহীন শূন্যতায়। আহিরের কঠোর কথা তার মনের গভীরে গভীর ক্ষত তৈরি করেছিল। নুহার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়তে লাগলো শ্রাবণের ধারার মতো, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। তার কান্না যেন বাতাসে মিলিয়ে গেছে একটা নীরব আর অব্যক্ত শোকের মতো। সমস্ত পৃথিবী যেন থেমে গেছে, শুধু তার অনুভূতিগুলোর মধ্যেই হারিয়ে যাচ্ছে। ইরিনা তড়িঘড়ি এগিয়ে এসে নুহাকে শক্ত করে আঁকড়ে ধরল, নুহাকে সোফায় বসিয়ে দিল, কিন্তু একটু পর নুহার শরীর একেবারে স্থির হয়ে পড়ল, যেন সজীবতার শেষ অবলম্বনটুকু হারিয়ে ফেলেছে। অজ্ঞান হয়ে ইরিনার কোলে ঢলে পড়ল। ইরিনা তার কাঁপা কাঁপা হাতে নুহাকে সজাগ করার চেষ্টা করল। কি হয়েছে নুহা? অন্না, তাড়াতাড়ি পানি নিয়ে এসো।
অনন্যা ছুটে এসে পানি নিয়ে নুহাকে জাগানোর চেষ্টা করলো। নুহাপু চোখ খোলো, নুহাপু। কিছু সময় পর নুহা আস্তে আস্তে চোখ খুলল। তার চোখে এক অদ্ভুত শূন্যতা, যেন জীবনের সমস্ত অর্থ এক মুহূর্তে হারিয়ে গেছে। সে ধীরে ধীরে উঠে বসল। ইরিনা নরমভাবে বলল, ভালো হয়েছে তুমি উঠে গেছো, আমি তো এখনই ডক্টর ডাকতে যাচ্ছিলাম। নুহা ধীরে ধীরে উত্তর দিল। ধন্যবাদ, কিন্তু তার দরকার নেই। ইরিনা অস্থির হয়ে বলল, নোহা, তোমার বিশ্রাম দরকার, তুমি বরং আমার সাথে চলো, একটু রেস্ট নেবে। নুহা এক টুকরো হাসি দিয়ে বলল, তার দরকার নেই ইরিনা। ইরিনা চোখ বন্ধ করে গম্ভীর কণ্ঠে বলল, দেখো নোহা, আমি জানি না কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে, আমি এসব নিয়ে কিছুই জানি না। তবে বিশ্বাস করো, আমি যতটুকু আহিরকে দেখেছি এতটা রেগে যেতে আমি কখনো দেখিনি। আহির কিন্তু সহজে রাগ করে না। আজ প্রচণ্ড রেগেছিল, তাই রাগের মাথায় যা করছে, যা বলেছে তা হয়তো ও নিজেই জানে না। তবে তুমি চিন্তা করো না, একটু পরে দেখবে আহির নিজেই আফসোস করবে। নুহা এক দৃষ্টিতে কিছুক্ষণ স্থির রইল, তারপর যেন সবকিছু এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। তার চোখে এক দৃঢ় সংকল্প ধীরে ধীরে উত্তর দিল, আমি জানি না আহির কি ভাবছে, কি করবে, তবে আমি খুব ভালো করেই বুঝে গেছি আমায় কি করতে হবে, আর এবার আমি সেটাই করব। প্রকৃতি আজ যেন এক অস্থির প্রতিচ্ছবি। উত্তাল ঝড়ের দোলা বারবার প্রকৃতিকে নাড়িয়ে দিচ্ছে, আর তারই মাঝেই ইলশেগুড়ি বৃষ্টি কখনো ঝরে কখনো ঝড়ের প্রবলতায় নুয়ে পড়ে। বৃষ্টির অসহায় ফোঁটাগুলোকে দেখে মনে হচ্ছে যেন তারা ঝড়ের কাছে হার মেনে নিয়েছে। অথচ প্রকৃতির এই তাণ্ডবের চেয়েও নুহার মনের ভেতরকার ঝড় যেন আরও প্রবল, আরও তীব্র। বিকেলের দিকে অনন্যা আর ইরিনা প্রায় জোর করেই নুহাকে টেনে নিয়ে এসেছে অনন্যার ঘরে। সে তখন থেকে খাটের পাশে হেলান দিয়ে নিঃশব্দ বসে আছে। কোনো শব্দ নেই, কোনো প্রতিক্রিয়া নেই। একসময় অনন্যা পাশে বসে পড়তে শুরু করলো। মাঝে একবার নুহার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু নুহার অনাগ্রহ দেখে আর জোরাজুরি করেনি। নুহার শরীর মনে এক অদ্ভুত ক্লান্তি ভর করেছে। সবকিছু অবশ লাগছে, যেন কোনো এক অন্তর্গত ভার ক্রমাগত নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ এক নরম স্পর্শী নুহার ভাবনার জগৎ খানিকটা চূর্ণ হলো। সেরম ছোট্ট বিড়ালটা এক লাফে তার কোলে উঠে এলো। নুহা তখনই খেয়াল করল শেরুর শরীর পুরো ভেজা শীতল। হয়তো বৃষ্টির মাঝে কোথাও ছিল। সে আলতো হাতে শেরুর মাথায় হাত রাখল, আঙুল বুলিয়ে দিল ভেজা লোমের ওপর। কপালে ভাঁজ ফেলে বলল, কিরে ভিজলি কি করে? বাহিরের দিকে তাকাতেই দেখতে পেল বৃষ্টির বেগ বেড়ে গেছে। এখন আর শুধুই ঝিরে ঝিরে নয়, ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে নেমেছে মুষলধারে বৃষ্টি। নুহা আস্তে করে অনন্যার দিকে ফিরে বলল, অনন্যা একটা কাজ করবে? অনন্যা বই বন্ধ করে তাকালো। বল না কি করতে হবে। আমার জন্য একটা ড্রেস এনে দেবে। শেরু ভেজা গায়ে উঠেছে, জামাটাও ভিজিয়ে ফেলেছে, কাদাও লেগেছে কিছুটা। অনন্যা একটু চিন্তা ভাবনা করে বলল, আমি এনে দিচ্ছি আপু, কিন্তু শোনো, তুমি ওই ঘরে যাবে না। ভাইয়া মুখে যাই বলুক না কেন, আমি নিশ্চিত এখন একা একা অনেক কষ্ট পাচ্ছে। নুহা কোনো উত্তর দিল না। কিছু সময় নীরব থেকে জানালার দিকে তাকিয়ে থাকলো। অনন্যাও আর কিছু বলল না। এক নিঃশব্দ বুঝতে পারার অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর নুহা জানালার ওপাশে আকাশের তাণ্ডব দেখতে লাগলো। ঝড়ের তীব্রতা যেন তার ভেতরেও গভীর এক প্রতিধ্বনি তুলেছে। অনন্যা দ্রুত ঘরে ফিরে এসে বলল, আপু তোমার পোশাক। নুহা ধীর হাতে পোশাকটা নিল, তারপর কয়েক পা এগিয়ে বাথরুমের দিকে যেতে গিয়ে হঠাৎ থেমে গেল। এক মুহূর্ত দ্বিধায় কাটালো, তারপর ধীর কণ্ঠে বলল, তোমার ভাইয়া কি ঘরে? অনন্যা কপালে ভাঁজ ফেলে বলল, না, ভাইয়াকে তো ঘরে দেখলাম না, কোথায় গেছে কে জানে। নুহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর কোনো কথা না বলে বাথরুমের দিকে চলে গেল। রাত তখন প্রায় 11টা। আহির ঘরে ঢুকলো চুপচাপ নিঃশব্দে। পুরো শরীর ভিজে একাকার, ঠান্ডায় গা কাঁপছে। এতক্ষণ বাগানের ব্রেঞ্চে বসে বৃষ্টির সিক্ত পরশ গায়ে মেখেছিল, যেন ভেতরের এলোমেলো ভাবনাগুলোকে ধুয়ে ফেলতে চেয়েছিল। ক্লান্ত ভঙ্গিতে জামা পাল্টে নিল, তারপর সোফায় এসে ধপ করে বসল। গা জড়িয়ে এলো ঠান্ডা শিহরণ, কিন্তু মন অস্থির হয়ে উঠল অন্য কারণে। ঘরের দরজা খোলা, বারবার দরজার দিকে তাকাচ্ছে। অপেক্ষার আলো মিটমিট করে জ্বলছে, চোখে সময় গড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। নুহা এলো না। আহির নিঃশ্বাস ফেলল, জানালার বাইরে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর চোখ বন্ধ করল।
তবে মনে এক অদ্ভুত অস্থিরতা। রাতের নীরবতা। অনন্যার পাশে শুয়ে থাকলেও নুহার চোখে এক ফোঁটাও ঘুম নেই। অস্থির মন বারবার কিছু একটা খুঁজে ফিরছে, অথচ সেই খোঁজের কোনো শেষ নেই। অনেকক্ষণ এদিক সেদিক করার পর অবশেষে ধীরে ধীরে উঠে বসল। এক অজানা টান যেন তাকে কোথাও নিয়ে যেতে চাইছে। অজু করে শান্ত মনে তাহাজ্জুদ আদায় করল। নামাজের পর কিছুক্ষণ মোনাজাতে নিমগ্ন রইল, যেন সমস্ত অভিমান, কষ্ট, না বলা কথা সবকিছু নীরবে আল্লাহর কাছে সমর্পণ করেছে। এরপর ধীরে ধীরে বেরিয়ে এলো। আহিরের ঘরের দরজা তখনও খোলা। নুহা থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য, তারপর নিঃশব্দে ভেতরে ঢুকল। ঘরের কোনায় একটি মাত্র ডিম লাইট জ্বলছে। তার ম্রিয়মান আলোয় পুরো ঘর যেন এক ঘোর লাগা রূপ নিয়েছে। সোফায় শুয়ে আছে আহির। ভেজা পোশাকে দীর্ঘক্ষণ বাগানে বসে থাকার কারণে ঠান্ডায় কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। তবুও যেন ঘুমের গভীরে হারিয়ে গেছে। নুহা ধীরে ধীরে এগিয়ে গিয়ে খাটের ওপর রাখা একটি চাদর তুলে নিল, আলতো করে জড়িয়ে দিল আহিরের শরীরে। তারপর আহিরের মুখের দিকে তাকিয়ে রইল গভীর দৃষ্টিতে, যেন শত কথা বলতে চাইছে অথচ কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আপনি কি আশা করেছিলেন আমি আসবো? হয়তো করেছিলেন। জানেন, আপনার ভালোবাসা নিয়ে কথা বলা আমার উচিত হয়নি। আমি রাগী, উগ্র, বেপরোয়া হয়ে যাই না কেন? নিজের ভুল স্বীকার করতে জানি আমি, অথচ আপনাকে বোঝানোর চেষ্টা করিনি, শুধু ভুল বুঝিয়েছি। আপনার চোখের সামনে এক অদৃশ্য পর্দা নামানো হয়েছে, যার কারণে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু যখন সেই পর্দাটা সরে যাবে, দেখবেন আপনিও বোকা হয়ে গেছেন। নুহা একটু থামল। আহিরের গভীর নিদ্রায় কোনো প্রতিক্রিয়া নেই, তবে তার উষ্ণ নিঃশ্বাস নুহার মনে অদ্ভুত এক অনুভূতির সঞ্চার করল। আমি বুঝতে পারি একজন ছেলে এত সহজে তার বাবাকে কিভাবে অবিশ্বাস করবে, যেখানে বিশ্বাস করার অনেক কারণ রয়েছে। অথচ আমাকে বিশ্বাস না করার হাজারটা কারণ থাকার পরেও আমি চেয়েছিলাম অন্তত আপনি আমায় বিশ্বাস করুন। আপনি তো সব সময় খুব বুঝদার, আমার প্রতিটা বিষয়ে খেয়াল রাখেন। তাহলে যখন আমার জীবনে আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন নিজেকে সরিয়ে নিলেন কেন আপনি? আমি আপনার ছায়া চেয়েছিলাম খুব করে, কিন্তু আপনি বললেন আমার মুখ দেখতে চান না। তবে আমিও ঠিক করে ফেলেছি, এখন আর কারো ছায়া চাই না আমি। যা করার একাই করব আমি। অনেক আগেই যা করার ছিল সেটাও করব এবার। আপনার কাছ থেকে আমি যা যা পেয়েছি তা আমার জীবনে, ছোট্ট জীবনে অনেক অনেক বড় প্রাপ্তি। আমার নিঃসঙ্গ জীবন আপনি যে মুহূর্তগুলো দিয়ে রাঙিয়ে তুলেছেন তা মৃত্যু আমার সঙ্গী হয়ে থাকবে। নুহা ধীরে ধীরে আহিরের কপালে থাকা এলোমেলো চুল সরিয়ে দিল। গভীর আবেগে এক টুকরো চুম্বন এঁকে দিল আহিরের ললাটে, যেন নীরব ভালোবাসার এক চিরস্থায়ী সিলমোহর। খেয়াল রাখবেন নিজের। ঠিক তখনই মসজিদের আজানের ধ্বনি বাতাসে বেয়ে এলো। নুহা চমকে উঠল, তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কোনো শব্দ না করে দরজা খুলে বেরিয়ে গেল। ঘুমন্ত আহির কিছুই টের পেল না, জানতে পারল না গভীর রাতে কেউ একজন ভালোবাসা আর অভিমানের ভার নিয়ে হয়তোবা চিরতরে হারিয়ে গেল ভোরের আলোয়। রোপমির শেহনাজ মীরের ঘরে ঢুকতেই তার মুখে এক তীক্ষ্ণ সুর নিয়ে বললেন, নুহা কোথায়? রোপমিরের প্রশ্নে শেহনাজ মীর কিছুটা অস্বস্তি বোধ করল। শিহরিত কণ্ঠে বলল, আমি কিভাবে জানবো নুহা কোথায়? আমি তো ভেবেছিলাম তুমি। রোপমির এক ফোঁটা সময়ও না কাটিয়ে তীব্র কণ্ঠে বললেন, একদম বাজে কথা বলবি না শেহনাজ। নোহা যখন বলছে ওকে কিডন্যাপ করা হয়েছে, আমি বুঝতে পেরেছি ও মিথ্যা কথা বলেনি। তবে আমি ওকে তো কিডন্যাপ করিনি। আমি নিশ্চিন্ত এই কাজটা তোরই ছিল। শেহনাজ মীর খানিকটা হকচকিয়ে গেলেন, তারপর কিছুটা অস্বস্তি নিয়ে বললেন, তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার জন্য আহির নুহাকে অবিশ্বাস করছে, তবে এবার আমি কিছুই করিনি। তখনই ঈশান ঘরে ঢুকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, মামু, নিচে পুলিশ এসেছে, তোমাকে খুঁজছে। বিস্মিত রোপমির ও শেহনাজ মীর দ্রুত নিচে নামলেন। রোপমির পুলিশকে দেখেই প্রথমে প্রশ্ন করলেন, কি হয়েছে অফিসার, কোনো সমস্যা? পুলিশ অফিসার একটুখানি থেমে রোপমিরের দিকে তাকিয়ে বললেন, আপনাকে আমাদের সাথে একবার থানায় যেতে হবে। আপনার পুত্রবধূ আপনার নামে কিডন্যাপ এবং তাকে পানে মারার চেষ্টা করার অভিযোগ করেছেন। রোপমির অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এগুলো আপনি কি বলছেন অফিসার? আপনি নিশ্চয় জানেন কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে গ্রেফতার করতে পারবেন না। মিস্টার রূপ, আপনার বিরুদ্ধে ইতিমধ্যে আপনার ভাইয়ের কোম্পানির টাকা আত্মসাৎ এবং ভাই ভাবিকে খুন করার অভিযোগ রয়েছে। কোম্পানির টাকার বিষয়টি ইতিমধ্যে প্রমাণিত। আর নোহা ও তার উকিল থানায় এসে
কোম্পানির কাগজপত্র সহ সমস্ত প্রমাণ দিয়েছে। তাই আপনি এসব কিছু থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি অবশ্যই নুহাকে মারতে চাইতে পারেন। আর উনি জানিয়েছেন আপনি তাকে কোর্টে হাজির হতে দেবেন না বলেই কিডন্যাপ করেছিলেন। যদি তা না হতো তো উনি কোর্টে হাজির হতেন। আপনি আপনার উকিলের সাথে কথা বলতে পারেন, তবে মনে হয় না এখন তাতে খুব একটা লাভ হবে। এই কথাগুলো শুনে রফমির স্তম্ভিত হয়ে গেলেন। তার মুঠোফোনে তখন একটি নম্বর ভেসে উঠল। তিনি 1 মিনিটের জন্য থামলেন। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম শ্বশুরমশাই, এখনো কি বাড়িতে আছেন? রফমির এক মুহূর্ত থেমে ফোনটি হাতে নিয়ে একটু দূরে বসার ঘরে চলে গেলেন। এসব কি নাটক শুরু করেছো তুমি? নুহা হেসে বলল, নাটক? হ্যাঁ, কি করব বলুন, আপনার কাছ থেকেই তো শেখা। তবে এটা ছিল ট্রেইলার, বড় সারপ্রাইজ তো এখনো বাকি, আপনার ধ্বংস। রফমির ক্ষিপ্ত হয়ে বললেন, কোথায় বসে চালসা চলছো বলো তো? হঠাৎ এত সাহস? অবশ্য সাহস কোথায়? প্রাণের ভয় লুকিয়ে বসে আছে, তাই না? নুহা শান্ত সুরে উত্তর দিল, আমার না তো হারানোর ভয় আছে আর না তো প্রাণের ভয়। তবে হ্যাঁ, আপনাকে শেষ না করে মরতে চাইনি এটা বলতে পারেন। আপনাকে তো বিশ্বাস নেই। বাড়ি থেকেই যদি কিডন্যাপ করতে পারেন তাহলে তো দেখব কখন প্রাণে মেরে গুম করে দিলেন, আর এমনভাবে সাজাবেন যে আমিই হয়তো নিজেকে নিজে। উফ, যাই হোক, আপনার জন্য শুভকামনা। তথাপি অপ্রত্যাশিতভাবে ফোনটি কেটে দিল। রফমির ফোন থেকে চোখ তুলতেই পেছন থেকে শেহনাজ মীরের ডাক শুনলেন। ভাইজান। রফমির একেবারে ক্ষিপ্ত হয়ে শেহনাজ মীরের গলা চেপে ধরলেন। দেখেছিস তুই কি করেছিস? তুই নুহাকে ওই ভিডিওটার কথা বলিসনি তো? তোকে তো বিশ্বাস নেই। শেহনাজ মীর হালকা ভয় নিয়ে বললেন, আমি এটা কেন করব? যা কিছু হচ্ছে তা তোমার বোকামির জন্য। তোমার কি দরকার ছিল নুহাকে ওর বাবা মায়ের হত্যার কথা বলার? রফমির ক্ষোভে ফেটে বললেন, তুই তো আমার আগেই বলে দিয়েছিলিস হয়তো। কালসাপ, একটা দুধ কলা দিয়ে এতদিন ধরে সব কালসাপ পুষেছি। আমি ভেবেছিলাম ওই মেয়ে ভয় পাবে, কিন্তু না, উল্টো মাথায় উঠে বসে আছে। এত কিছু ঘটে যাওয়ার পর, এত দিক থেকে ওকে ভেঙে দেওয়ার পরেও এখনও আমাকে শেষ করার চক্করে কষেছে। একদম নিজের বাপের মতো হয়ে গেছে। আমি তোমাকে সাবধান করেছিলাম ভাইজান, তুমি নুহাকে হালকাভাবে নিয়েছো। এখন সামলাও। রফমিরের চোখে এক ভয়ঙ্কর দৃঢ়তা। একটা কথা বুঝে নে শেহনাজ, যদি আমি ফাঁসি, আমার কিছু হয়, তাহলে তোকেও ছাড়বো না। ওই নুহার তোকে সবাইকে শেষ করে দিব। পুলিশের অফিসার বাহির থেকে বললেন, কি হলো, আমরা কি দাওয়াত খেতে এসেছি? বসে বসে চা নাস্তা খাবো? তাড়াতাড়ি আসুন, আমাদের আরও কাজ আছে। রফমির চুপচাপ বেরিয়ে আসলেন। চলেন অফিসার। নুহা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। বিকেলে সূর্য ক্রমশই রং বদলাচ্ছিল। আকাশ জুড়ে যেন লালচে আওয়াজ ছড়িয়ে পড়েছে। হঠাৎ পেছন থেকে পরিচিত এক স্নেহময় কণ্ঠ ভেসে এলো, তমাল উদ্দিনের স্ত্রী রাহেলার। নুহা, এসো মা, কিছু খেয়ে নাও। তমাল উদ্দিন একজন উকিল, ফায়েজ মীরের পূর্ব পরিচিত। ফায়েজ মীরের পরিবারের সাথে একসময় বেশ ভালো বন্ধুত্ব ছিল তমাল উদ্দিনের। নুহা ঘাড় ঘুরিয়ে তাকালো, হালকা হাসি মুখে বলল, আসলে আন্টি খেতে ইচ্ছে করছে না। রাহেলা কাছে এসে সস্নেহে বললেন, আজ ভোরই এসেছো, সকাল থেকে কিচ্ছু খাওনি, আবার গত জায়গায় ঘুরে বেরিয়েছো। এখন তো প্রায় বিকেল হতে চললো, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে মা। নুহা কিছু বলতে গিয়েও থেমে গেল, তারপর ধীরে ধীরে বলল, আপনাদের আমার জন্য ঝামেলা হচ্ছে না তো আন্টি? আমি শুধু। রাহেলা সস্নেহে নুহার কাঁধে হাত রেখে বললেন, এসব কি বলছো মা? ঝামেলা কেন হবে? বরং আমি খুশি হয়েছি এত বছর পর তুমি আমাদের বাড়িতে এসেছো। তুমি জানো তোমার মায়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। তোমাকে কত কোলে নিয়েছি, তুমি তো আমার মেয়েরই মতো। দেখো, যদি নিজেই অসুস্থ হয়ে পড়ো তাহলে লড়াই করবে কিভাবে? শক্ত থাকতে হবে, সব ঠিক হয়ে যাবে। এখন চলো কিছু খেয়ে নাও। তোমার চেহারা কতটা ক্লান্ত লাগছে। নুহা রাহেলার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, যেন মনের দ্বিধা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তারপর ধীরে বলল, আচ্ছা চলুন। নিচে নামতেই তমাল উদ্দিনের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি নুহার দিকে তাকিয়ে একগাল হাসলেন। নুহা উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আঙ্কেল পেয়েছেন? তমাল উদ্দিন তার হাতে ধরা একটি খাম নুহার দিকে বাড়িয়ে দিয়ে বললেন,
হ্যাঁ, এই আসল রিপোর্ট। তবে এর জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাছাড়া তুমি যে লোকটাকে ভিডিওতে দেখেছিলে তারও খোঁজ পেয়েছি। নুহার চোখে এক মুহূর্তের জন্য অবিশ্বাসের ছায়া খেলে গেল। সত্যি বলছেন? তমাল উদ্দিন মাথা নাড়লেন। হ্যাঁ, তবে সমস্যা একটাই, যদি ভিডিওটা থাকতো তাহলে ওনাকে দিয়ে সত্যি স্বীকার করানো আরো সহজ হতো। আর সবচেয়ে বড় কথা, যদি আমরা ভিডিওটা কোনোভাবে পেতে পারতাম তাহলে প্রমাণটা আরো শক্তিশালী হতো। নুহার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল। চিন্তা করবেন না আঙ্কেল, ভিডিও আমি নিয়ে আসব, আর সেটা খুব শীঘ্রই। তমাল উদ্দিন তার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও বললেন না। নুহার মাথায় হাত রেখে বললেন, এতদিন এসব কেন একা একা সহ্য করেছিস বলতো মা? তোর বাবা কি একা ছিল? আমার মতো আর কত লোক আছে যারা তোর বাবাকে ভালোবাসতো। ফাইজ ভালোবাসার মতোই লোক ছিল। নুহা ঘরের ভেতর অস্থিরভাবে পায়চারি করছিল। চিন্তাগুলো যেন একসঙ্গে এসে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। শেহনাজ মীরের কাছ থেকে লোভ দেখিয়ে ভিডিওটা নেওয়া যাবে না, এটা সে নিশ্চিত। তাহলে কিভাবে? অন্য কোনো উপায় কি আছে? এখন তো সে আরও সতর্ক হয়ে গেছে। নিশ্চয়ই ভিডিওটা হাতের নাগালের বাইরে সরিয়ে ফেলেছে। নুহা দীর্ঘশ্বাস ফেলল। মাথার ভেতর একটা উপযুক্ত পরিকল্পনা খুঁজে বের করার চেষ্টা করতে লাগলো। হঠাৎ দরজায় টোকার শব্দ। আসতে পারি? নুহা দরজার দিকে তাকাতেই দেখল সিফাত দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখে হাসি। নুহা একটু বিরক্ত হলো বটে। সিফাত তমাল উদ্দিনের ছেলে। সকালে যখন নুহা এখানে আসে তখনই তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন রাহেলা। রাহেলার কাছ থেকে জানতে পেরেছে সিফাত সাধারণ এখানে থাকে না, কয়েকদিনের জন্য এসেছে মাত্র। পরিচয়ের পর থেকেই নুহা যতক্ষণ বসেছিল সিফাত একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল, এমনভাবে যে নুহা বিরক্ত হয়ে উঠেছিল। আসুন, আপনারই তো বাড়ি। সিফাত হাসি মুখে ঘরে ঢুকল। এই ঘরে আপাতত আপনি থাকবেন, তাই আপনার থেকে অনুমতি নিয়ে আসতে হলো। আমি সারা জীবন এখানে থাকতে আসিনি। আপনার কিছু দরকার? সিফাত কাজ ঝাঁকালো। আপনার কাছে আমার কি দরকার থাকতে পারে? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আপনাকে একটু চিন্তিত দেখলাম, তাই ভাবলাম যদি কোনো সাহায্য লাগে। ধন্যবাদ আপনাকে, আপনি আমার হেল্প করতে চান, তবে দরকার নেই আমার সেটা। সিফাত এক মুহূর্ত নীরব থেকে বলল, এভাবে মুখের উপর কেউ বলে? জানেন, অনেক বছর আগে আমি একবার আপনাদের বাড়িতে গিয়েছিলাম। ছোটবেলা থেকেই নানুর বাড়িতে থাকি, তাই খুব বেশি যাওয়া হয় না। সম্ভবত তখন আপনার 12তম জন্মদিন ছিল। আপনি তখন এখনকার তুলনায় ছোট ছিলেন। নুহা অবাক হলো না, বরং নির্লিপ্ত কণ্ঠে বলল, এটাই তো স্বাভাবিক, তাই না? সিফাত একটু হেসে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু আপনার গল্প বলছি। জানেন, ওই দিন আপনি... দেখুন, আমি এমনিতেই সমস্যার মধ্যে আছি। এই মুহূর্তে কারোর সঙ্গে গল্প করার ইচ্ছে নেই আমার। কিছু মনে না করলে আপনি এখন যেতে পারেন। এইভাবে কেউ কারোর মুখের উপর কথা বলে? আজব। আমারও তো খারাপ লাগতে পারে নাকি? ও, আপনার খারাপ লেগেছে তাতে আমার কিছুই করার নেই। আমি আসলে এইভাবেই কথা বলি, বুঝলেন? তা আপনি আমার কি হেল্প করতে পারেন শুনি? সিফাত এবার মুখ গম্ভীর করল। সেজন্যই তো আপনার বর বেচারা যাই হোক এই ভিডিওটা পেতে সাহায্য করতে পারে। আপনি যদি কোনো পরিকল্পনা থাকেন, আপনার যদি কোনো পরিকল্পনা থাকে বলুন, না থাকলে আমি একটা ভেবে দেখছি। আসলে আপনার কথা শুনে যা বুঝলাম, শেহনাজ মীর অন্তত লোভী মানুষ কোনোভাবেও যদি তাকে... মাঝপথে বাধা দিল নুহা। লোভ দেখিয়ে কিছুই হবে না। সিফাত মাথা নেড়ে বলল, সেটাই তো আমি বলছি, লোভ দেখিয়ে হবে না, কিন্তু ভয় দেখিয়ে তো হতে পারে, তাই না? নুহা এবার একটু থমকালো। ভয় দেখিয়ে? সিফাত মুস্কি হাসল। দেখুন, মানুষ যতই খারাপ হোক না কেন, একটা না একটা দুর্বলতা থাকবেই। একটু ভেবে বলুন তো, শেহনাজ মীরের দুর্বলতা কি হতে পারে? নুহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, একটা দুর্বলতা আছে, কিন্তু... সিফাত চোখ কুঁচকাল। কৌতূহল তার চোখে মুখে স্পষ্ট। কিন্তু কি? নুহা গভীর শ্বাস নিল। এই দুর্বলতা কি সত্যি ব্যবহার করা উচিত হবে? শেহনাজ মীর ফোনটা তুলতেই ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, হ্যালো মিস্টার শেহনাজ মীর, আমি আপনার কান্নার দিন নিয়ে কথা বলতে চাই। আমি বলতে চাইছি... নুহা বিরক্ত হয়ে সিফাতের হাত থেকে ফোনটা কেড়ে নিল। অদ্ভুত মানুষ তো, ফোনটা আমায় দিন। হ্যালো।
ওপাশ থেকে উত্তপ্ত কণ্ঠে ভেসে এলো। তুমি ঈশানের সঙ্গে কি করছো? নুহা ঠান্ডা গলায় বলল। এখনো তো কিছু করিনি, তবে করতে পারি। শেহনাজ মিরের কণ্ঠে ধরা পড়ল একরাশ অবিশ্বাস। আমাকে ভয় দেখাচ্ছ? আমি ভালো করেই জানি তুমি ঈশানকে কিচ্ছু করবে না, জাস্ট আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। নুহা হেসে বলল। আপনার মনে হচ্ছে আমি এতটাই দয়া করব? আপনি আমার সঙ্গে যা করেছেন তাতে আপনাকে শেষ করে জেলে যেতে হলেও আমি দুইবার ভাববো না। তবে দুর্ভাগ্য, আপনি গর্তে লুকিয়ে আছেন, বেরই হচ্ছেন না, তাই বাধ্য হয়েই। ঈশান। শেহনাজ মির কিছুক্ষণ চুপ করে থেকে বলল। তাও আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি ঈশানকে কিছু করতে পারবে। এক মুহূর্ত নীরবতা,